হেই গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা একটা অসাধারণ মালয়েশিয়ান হরর সিনেমা এক্সপ্লেইন করতে যাচ্ছি, যে সিনেমার নাম হচ্ছে হারুন মালা, যার বাংলা অর্থ হচ্ছে রক্তের ফুল। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে, মানে মোটামুটি নতুন সিনেমা। এই সিনেমার কাহিনী একটা ছেলেকে নিয়ে এগিয়ে যাবে, যার মধ্যে ভূত বা মৃত মানুষের আত্মা দেখার ক্ষমতা ছিল। সিনেমাটি একটি সুপারহিট মালয়েশিয়ান সিনেমা, তো আমি আশা করবো তোমাদের সিনেমাটি ভালো লাগবে। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি সিনেমার কাহিনীতে চলে যাই। সিনেমার শুরুতেই আমরা কাহিনীর মূল ক্যারেক্টার ইকবালকে দেখি, যে নিজেদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বসেছিল। তখনই তার মনে হয় তাকে পেছন থেকে কেউ ডাকছে। সে যখন সেটা দেখতে যায় তখন পেছনে কেউই ছিল না। সে আশেপাশে একটু খোঁজাখুঁজি করে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন লিফটের কাছে যায় তখন সে তার মাকে দেখে, যে একটা টর্চ লাইট জ্বালিয়ে তার কাছে দেয়। আর তখনই তার পাশ থেকে তার মায়ের চেহারার একটি শয়তান এসে তার উপর চিৎকার করে আর তাকে অনেক ভয় দেখায়। আর এখানে আমরা জানতে পারি ইকবাল এবং তার বাবা মা মূলত ওঝার কাজ করত, মানে জিন ভূত ইত্যাদির এক্সোরসিজম করত। আর এই কাজে তারা সবসময় ইকবালের সহায়তা নিত, কারণ ইকবাল এসব জিন ভূত শয়তানকে নিজের চোখে দেখতে পেত। তাই ইকবালের মা সবসময় ইকবালের ক্ষমতাকে আশীর্বাদ বলে মনে করত। আর ইকবাল এতক্ষণ যা দেখছিল সেটা তার স্বপ্ন ছিল, মানে ওই লিফট আর শয়তান ইত্যাদি ইত্যাদি। এর পরের সিনে আমরা ইকবালের পুরো ফ্যামিলিকে দেখি, যেখানে ইকবাল সহ ইকবালের বাবা নরম্যান, তার বোন ইয়াহিয়া এবং তার মা ছিল। তাদের একটা বাড়ি থেকে ডাক এসেছিল, যেখানে নাকি একটা মেয়েকে খুব শক্তিশালী একটা শয়তান পজেস্ট করেছে। তারা সেই রাতে গাড়িতে করে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কোনো এক কারণে রাস্তার মাঝখানে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তখন ইকবালের মা ইকবালকে ঠিক সেইভাবে টর্চ লাইটটি দেয় যেমনটি সে স্বপ্নে দেখেছিল। আর তখন ইকবাল তার আশেপাশে অনেক আত্মাও দেখতে পায়। ইকবাল অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং সে তার চিন্তার কথা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা তাকে চিন্তা না করতে বলে। সে জানায় তারা খুব দ্রুতই কাজ শেষ করে আবারও বাড়ি ফিরে আসবে, কিন্তু ইকবাল অনেক বেশি চিন্তিত ছিল। তার কাছে মনে হচ্ছিল এই কাজে হয়তোবা তার মা কোনোভাবে বিপদে পড়বে। গাড়ি খারাপ হওয়ার কারণেই তারা পায়ে হেঁটে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। যাবার পথে তার মা তাকে বলে, তুমি তোমার আশেপাশে যাই কিছু দেখো ভয় পেও না, কারণ যেহেতু ইকবাল আত্মা দেখতে পারতো এবং তারা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তাই স্বাভাবিকভাবে ইকবালের চোখে অনেক আত্মা পড়ার কথা। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা ফাইনালি ওই বাড়িতে পৌঁছায়, যেখানে গিয়ে তারা দেখে একটা মেয়েকে কোনো একটা শয়তান অনেক খারাপ ভাবে পোজেস্ট করে রেখেছে। সেখানে পৌঁছানোর সাথে সাথে ওই পোজেস্ট মেয়েটি তাদের উপর আক্রমণ করে দেয়। তারা যখন ওই শয়তানটিকে আটকানোর জন্য এক্সারসিজম শুরু করে, তখনই ওই শয়তানটি ওই মেয়েটির চুলের পেছন দিয়ে ইকবালের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু ইকবালের মা সেটা দেখে ফেলে এবং সে ইকবালকে বাঁচানোর জন্য নিজেই ওই শয়তানের সামনে চলে আসে। ওই শয়তানটি ইকবালের মার শরীরে প্রবেশ করে এবং ইকবালের মা সেখানেই মারা যায়। আর এই ঘটনায় ইকবাল সহ তার পুরো পরিবার অনেক বেশি ভেঙে পড়ে। এরপরে আমরা ইকবালের মায়ের শেষকৃত্য দেখি। এই ঘটনার পর থেকে ইকবাল নিজের মায়ের মৃত্যুর কারণে নিজের বাবাকেই দায়ী করত, আর এই কারণে সে তার বাবার সাথে খুব বেশি একটা কথা বলতো না। ইকবাল তার বন্ধু বান্ধবদের সাথেও মেশা বন্ধ করে দিয়েছিল। এরপর একদিন সে তার বাবাকে জানায় যে তার মধ্যে যে ক্ষমতা রয়েছে, মানে আত্মা দেখার ক্ষমতা, সে আর ওই ক্ষমতা নিজের মধ্যে রাখতে চায় না। সে বলে, আমি আমার ক্ষমতা দিয়ে আমার মাকেই বাঁচাতে পারলাম না, তো আমি আমার ক্ষমতা দিয়ে কি করব? কিন্তু তার বাবা তাকে বোঝায় যে তার মায়ের মৃত্যুতে তার কোনো দোষ নেই। আর এর পরের সিনেই আমরা ইকবালের তিনজন বন্ধুকে দেখি, যার মধ্যে একজন মেয়ে ছিল, কিন্তু সে সব সময় ছেলেদের গেটাপে থাকতো, মানে এক প্রকার টমবয় ছিল। আর এর পরের সিনেই আমরা ইকবালের বাবা এবং তার বোনকে দেখি, যারা একসাথে নিজেদের ঘর গোছানোর কাজ করছিল। আর তখন ইকবালের বাবার ফোনে ওই ইকবালের বন্ধু টমবয়ের বাবার কল আসে, যে ইকবালের বাবাকে দেখা করার জন্য ডাকে। এরপর আমরা ওই টমবয়ের বাবাকে দেখি, যে মোটামুটি ভালোই একটি ধনী লোক ছিল, কিন্তু তার ছেলে মেয়ে এবং পরিবার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই কারণে তার পরিবারের লোকেরাও তাকে খুব বেশি একটা পছন্দ করতো না, কিন্তু তাতে তার কিছু এসে যায় না। এরপর আমরা দেখি ইকবালের বাবা সেখানে দেখা করতে যাওয়ার সময় ইকবালকেও তার সাথে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি ওই টমবয়ের বাবার নাম হচ্ছে জামিল। আমরা দেখি সে তার ফ্ল্যাটটিকে পুরো একটি গ্রিন হাউস বানিয়ে ফেলেছে। সেখানে অনেক রেয়ার এবং দামি দামি গাছ ছিল। গাছগুলো সৌন্দর্য বর্ধনে এবং বিভিন্ন দামি মেডিসিন তৈরিতে ব্যবহৃত হতো। জামিল ইকবাল এবং তার বাবাকে বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। ইকবাল লক্ষ্য করে সেখানে থাকা একটা গাছ থেকে লাশের গন্ধ আসছিল। সেখানে আমরা অনেক প্রাণীভোজী উদ্ভিদ দেখতে পাই, মানে যে গাছগুলো ছোট ছোট পাখি বা পোকামাকড় ইত্যাদি শিকার করে খেত। এরপর জামিল ইকবাল এবং তার বাবাকে টাইটান নামে একটা বড় ফুল গাছ দেখায়। এটাকেও সে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে নিয়ে এসেছিল, আর এটাই আমাদের সিনেমার মূল গাছ আর কি। এই গাছের নামই সিনেমাটি করা। তারা তিনজন যখন গাছপালা দেখছিল, তখনই ইকবাল কোন একটা গাছের ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ পায়, কিন্তু সে আশেপাশে লক্ষ্য করলে সেখানে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে ইকবালের বাবা সেখানে থাকা একটা দরজায় এক অদ্ভুত নকশা দেখতে পায়, আর ইকবালের বাবা সে নকশা সম্পর্কে জামিলকে জিজ্ঞেস করে। জামিল উত্তরে জানায়, ওটা কিছু না, ওটা আমরা গাছগাছালির ভালোর জন্য দিয়ে রেখেছি। মানে আমরা মুসলিম যারা আছি তারা তো জানে আমাদের ধর্মে এমন নকশা টকশা, মানে কালো জাদু ইত্যাদি অনেক আছে। অনেকের দোকানে টোকানে দেখবে যে এমন নকশা দেওয়া থাকে। হিন্দু ধর্মেরও আবার আলাদা আলাদা নকশা। নরম্যান জামিলের কথায় বিশ্বাস করে নাই আর তেমন কিছু মনে করে না। জামিল মূলত ইকবালের বাবাকে এসব গাছপালা দেখাশোনা করার কাজের জন্য ডেকেছিল, কারণ সে বেশ কিছুদিনের জন্য ব্যবসায়িক কাজে ইন্দোনেশিয়া যাচ্ছে। তো নরম্যানকে গাছপালাগুলো দেখাশোনা করতে হবে, তার বদলে জামিল থেকে অনেক টাকা দিবে, কিন্তু জামিল ইকবালকে এখানে আসতে নিষেধ করে দেয়। অন্যদিকে আমরা সেই টমবয়কে দেখি, সে তার মা
অ্যানাকে কান্না করতে দেখছিল। তার মা তার অন্য একটি বোন ফারার ছবি দেখে কান্না করছিল, কারণ বেশ কয়েক বছর আগে তার বোন ফারা নিখোঁজ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এই নিখোঁজ হওয়াটি এই মুভির খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাই তোমরা এটা মনে রেখো। অন্যদিকে আমরা সেই টম্বয়ের দাদিকে দেখি, যাকে অনেক ধার্মিক দেখাচ্ছিল, কিন্তু কেমন ধার্মিক তা আমরা সামনে জানতে পারবো। আর এখানে টম্বয়ের নাম হচ্ছে অভয়। এরপর আমরা দেখি অভয় আলীর কাছে আসে, যে সিঁড়ির উপর বসেছিল। এরপর তারা দুজন মিলে তাদের বাকি দুই বন্ধু আলী এবং ববকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা রুহিন নামে একজন লোককে দেখি, যে আলী এবং ববের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছিল, কিন্তু আমাদের টম্বয় কাউকে ভয় পায় না। সে ওই লোকটিকে ভালো মতন ঝেড়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা সব বন্ধুরা মিলে জামিলের সেই গ্রিন হাউসে যায়। মানে ইকবাল কোনোভাবে তার বাবার কাছ থেকে এই গ্রিন হাউসের চাবিটি চুরি করেছিল। তারা সব বন্ধুরা এখানে আসার পর এত নতুন নতুন গাছ দেখে অনেক বেশি এনজয় করতে থাকে, কিন্তু হঠাৎই তাদের নজর যায় সেই রুমটির দিকে, যে রুমের দরজায় এক অদ্ভুত নকশা ছিল। তারা তাদের কাছে থাকা সকল চাবি দিয়ে রুমটি খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। তারা যখন রেগে গিয়ে দরজায় থাকা নকশাটি ছিঁড়ে ফেলে, তখন দরজাটির সকল তালা আপনা আপনি ভেঙেই দরজাটি খুলে যায়। এটি দেখে আলী এবং বব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ইকবাল ওই রুমে প্রবেশ করার পর দেখে সেই দেয়াল থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে সে রক্তটি শুধুমাত্র ইকবালই দেখতে পারছিল। আর আমরা তো জানি যে ইকবালের মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে। ইকবাল বুঝতে পারে এখানে কোনো সমস্যা হতে পারে, তাই সে তার বন্ধুকে এখান থেকে চলে যেতে বলে। এরপর রাতে আমরা ইকবালকে দেখি, যে হঠাৎই তার মায়ের গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। সে অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। সে ওই আওয়াজটি অনুসরণ করে বাথরুম পর্যন্ত আসে, কিন্তু সেখানে কেউই ছিল না, বরং সে সেখানে একটি মহিলার কান্নার আওয়াজ পায়। সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তখনই তার চোখ খোলে। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পরও তার আশেপাশে কোনো একটা শয়তান ছিল। কিন্তু ইকবাল আয়তাল কুরসি পড়তে শুরু করায় সেই শয়তানটি সেখান থেকে চলে যায়। ইকবাল অনেক বেশি ভয় পেয়ে বাহিরে চলে আসে। বাহিরে এসেই সে টম্বয়ের দাদিকে দেখে, যার মাথা ফাটা ছিল। এটা দেখে তার অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং সে দৌড়ে বাহিরে তার মায়ের কবরের কাছে চলে আসে, কারণ কবর একটি পবিত্র স্থান। সে সেখানে বসে তার মায়ের ভিডিও দেখতে থাকে। তখনই তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর ইকবালের এত খারাপ অবস্থা দেখে তার বাবার অনেক খারাপ লাগে। ফলে ইকবালের বাবা তার গুরুর সাথে যোগাযোগ করে, কারণ ইকবালের বাবা ইকবালের মধ্যে থাকা এই শক্তিটা বন্ধ করতে চাইছিল, যাতে করে যেন তাকে আর এভাবে কষ্ট করতে না হয়। কিন্তু নরম্যানের মাস্টারের এই সিদ্ধান্ত পছন্দ হয় না। সে বলে এই ক্ষমতাটি একটি আশীর্বাদের মতো, এই ক্ষমতা সবার থাকে না। কিন্তু নরম্যানের জোর করায় সেই মাস্টার ইকবালের ওই ক্ষমতাকে বন্ধ করে দেয়। এখানে উল্লেখ্য, ইকবালের শুধু আত্মা দেখা না, বরং তাদেরকে আটকানোর ক্ষমতাও ছিল, কিন্তু তার ভীতু স্বভাবের কারণে সে কখনো এই শক্তি কাজে লাগাতে পারেনি। এর পরের সিনে আমরা ওই টম্বয়ের দাদি পিপোকে দেখি। সে যখন লিফটের সামনে আসে, তখন লিফটের দরজা আপনা আপনি খুলছিল এবং বন্ধ হচ্ছিল। আর হঠাৎ করেই সে লিফটের ভেতরে একটা আত্মা এবং তার পিছনে একটা জিনকে দেখে। এটা সেই জিনটি ছিল যাকে ইকবাল রাতের বেলা অনুভব করেছিল। এর পরের সিনে আমরা দেখি ইকবালের বাবা ইকবালকে কাজে নিয়ে যাচ্ছে। তখনই পেপু ইকবালের কানে কানে বলে, তোরা সবাই মারা যাবে, তোরা সবাই অভিশপ্ত। এই কথাগুলো ইকবালের কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। কথাগুলো বলে পেপু বিল্ডিং এর এক কোনায় গিয়ে দাঁড়িয়ে যায়, আর ইকবাল অবাক চোখে তাকেই দেখতে থাকে। কিন্তু ইকবালের বাবা ডাক দেওয়া সে সেখান থেকে চলে যায়। ইকবাল চলে যাওয়ার পরই পেপু ছাদ থেকে লাফ দেয়, আর আমরা দেখি মাথা ফেটে যাওয়ার ফলে পেপুর সেখানে মৃত্যু হয়। এখানে অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল। ইকবাল সেখানে গিয়ে দেখে একটা শয়তান ওই দাদির রক্ত চেটে খাচ্ছে, যেটা শুধুমাত্র ইকবালই দেখতে পারছিল। তার মানে ইকবালের ভেতরকার সে পাওয়ার এখনো যায়নি। আর তোমাদের মনে আছে, ইকবাল কিন্তু এই দাদির আত্মাকে অনেক আগেই দেখেছিল, যার মাথা ফাটা ছিল। অর্থাৎ ইকবাল এখন থেকে যারা মারা যাবে তাদেরকে আগে থেকেই দেখতে পারতো। এরপর আমরা ওই বদমাশ রুহিনকে দেখি, যে ওই গ্রিন হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় গ্রিন হাউসের দরজা আপনা আপনি খুলে যায়। আর রুহিন হচ্ছে ওই বদমাশটা যে বব এবং আলীর কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল। রুহিন যখন ভেতরে আসে, তখন সেখানে নরম্যানও ছিল, যে গাছের পরিচর্যায় ব্যস্ত ছিল, কিন্তু তার কানে হেডফোন থাকায় সে কোনো আওয়াজ শুনতে পায় না। অন্যদিকে ওই শয়তানটা করে কি, রুহিনকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে মেরে ফেলে। সেখানে আমরা একটা মেয়ের আত্মাকে দেখি, যাকে আমরা লিফটের মধ্যেও দেখেছিলাম। এখান থেকে সিন শিফট হয়ে যায় এবং আমরা পেপুর শেষ কার্যের অনুষ্ঠান দেখতে পাই। ইকবাল যখন সেখানে আসে, তখন সে তার বন্ধু আলী এবং ববকে মৃত দেখতে পায়, মানে ওই দাদির মতন ক্ষত দেখে আর কি। সে বুঝতে পারে তার বন্ধুরা মারা যেতে চলেছে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। একটু পর তারা ওই গ্রিন হাউসের মধ্য দিয়ে একটা মহিলার কান্নার আওয়াজ পায়। তারা সবাই সেখানে চেক করার জন্য যায় এবং ভাবে ওই নকশাটা আবারও দরজার উপরে লাগিয়ে দিবে, কিন্তু সেটা করার আগেই তারা সেখানে আলীর লাশ দেখতে পায়, মানে অলরেডি একজন মারা গেল। এরপর পুলিশ সেখানে আসে ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু পুলিশ সেখানে এসে মানুষ্য সৃষ্টি মার্ডারের কোনো চিহ্ন দেখতে পায় না, মানে পুলিশও কনফিউজড হয়ে যায়। কিন্তু নরম্যান জেনে ফেলে ইকবালের কারণেই তার বন্ধুরা এখানে এসেছিল, তাই সে ইকবালকে অনেক বকাঝকা করে, কারণ এখন তার উপর মামলা চলতে পারে, সে মার্ডার কেসের আসামি হয়ে যেতে পারে। কিন্তু তখন তার খারাপ লাগে যে মা মরা ছেলেটাকে এভাবে বকা ঠিক হচ্ছে না, তাই সে বকা বন্ধ করে দেয়। কিন্তু ইকবাল জানায় সেখান থেকে অনেক ভয়ঙ্কর একটা জিনিস মুক্ত হয়ে গিয়েছে, যেটা সে দেখেছে, মানে ওই গ্রিন হাউস থেকে কোনো একটা কিছু
সবকিছু মুক্ত হয়ে গিয়েছে। নরম্যান বলে তার তো আত্মা দেখার ক্ষমতাটি সিল করে দেওয়া হয়েছিল, কিন্তু ইকবাল বলে না, সেটা সিল হয়নি। এরপর রাতে ইকবাল অভয়কে খোঁজার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অভয়ের দাদি পিপুর আত্মাকে হাঁটতে দেখে। এরপর সে নিজেই অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে খাবার টেবিলে গিয়ে বসে। এরপর একটা আত্মা তাকে খেতে দেয়। দেখে মনে হচ্ছিল ইকবাল কারো বসে রয়েছে। সে খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু যখন সে হুঁশে ফিরে তখন সে দেখে সে কাঁচা মাছ খাচ্ছিল এবং পেপুর আত্মা তার পাশেই ছিল, যে নিজের পেট ফেরে নাড়ি ভুড়ি বের করছে। সে সেখানে অভয়কে অনেক খারাপ অবস্থায় দেখে, যেটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে বিছানায় দেখে এবং সেখানে অভয় তার সাথে দেখা করতে আসে। ইকবাল অভয়কে সবকিছু খুলে বলে। ইকবাল অভয়কে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। অন্যদিকে আমরা দেখি ওই শয়তানের বসে এসে বব ওই গ্রিন হাউসের মধ্যে চলে যায়। নরম্যান এবং ইয়াহিয়া খাবার খাচ্ছিল, তাই তারা কোনো কিছু টের পায় না। অন্যদিকে ওই শয়তানটা ববকে অনেক খারাপ ভাবে মেরে ফেলে। এরপর আবারও পুলিশ সে কেসের ইনভেস্টিগেশনের জন্য আসে, কিন্তু এবার পুলিশ ইনভেস্টিগেশনের সময় সেখান থেকে মানুষের হাড়গোড় খুঁজে পায়। ফলে এবারে পুলিশ নরম্যানকে গ্রেফতার করে ফেলে। অন্যদিকে অভয়ের মা ইকবাল এবং ইয়াহিয়াকে রাতে খাবারের জন্য ডাকে, কারণ তাদের বাবাকে পুলিশ গ্রেফতার করে নিয়েছিল। এরপর তারা যখন খাবার খেতে বসে তখনই তাদের সামনে একটা মেয়ের আত্মা চলে আসে। ইকবাল সে আত্মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমরা জানি তার শক্তি তো মাস্টার সিল করে দিয়েছিল। তাতে হয়েছিল যে ইকবালের আত্মা দেখার শক্তিটি যায়নি, বরং আত্মা আটকে দেওয়ার শক্তিটি চলে গিয়েছিল। এই কারণে ইকবাল ওই আত্মাকে আর আটকাতে পারে না। আর ফাইনালি সে আত্মাটি অভয়ের মধ্যে প্রবেশ করে। ইকবালের বুঝতে আর বাকি থাকে না যে এই আত্মাটি ওই গ্রিন হাউস থেকে এসেছে, তাই সে ওই আত্মা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ওই গ্রিন হাউসের মধ্যে যায়। সেখানে গিয়ে সে দেখে একটা গাছ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু যখন সে ওই গাছের ছবি তুলে তখন সেখানে দেখে সেখানে কোনো রক্ত ছিল না। অন্যদিকে নরম্যানকে পুলিশ অনেক কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে আর তাকে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসও দেখায়, যেমন মানুষের হাড়গোড়, মন্ত্রলেখা কাগজ ইত্যাদি ইত্যাদি। এটা দেখে নরম্যান দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে এবং বুঝতে পারে ইকবাল যা বলছিল তা সত্যি ছিল। আর সে কোনোভাবে পুলিশদেরকে বুঝিয়ে আবার বাড়িতে ফিরে আসে। আর তার একটাই উদ্দেশ্য তার ছেলে এবং মেয়েকে ওই আত্মার হাত থেকে বাঁচাবে। আর এরপর নরম্যান, ইকবাল ও ইয়াহিয়া যখন অভয়ের বাড়িতে যায় তখন দেখে একটা শয়তান ইয়াহিয়ার উপর অলরেডি ভর করে আছে। সে অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল এবং জোর করে নিজের মাকে খাবার খাওয়াচ্ছিল। তাদের হাতে সময় অনেক কম ছিল, আর তখনই অভয় তাদের উপর আক্রমণ করে দেয়। সে নরম্যানকে আহত করার পর ইকবালকে মারতে শুরু করে। এরপর অভয় যখন নরম্যানকে প্রায় মেরেই ফেলবে তখনই নরম্যান আয়াতুল কুরসি পড়তে শুরু করে। ফলে অভয় জ্ঞান হারায়। ইকবাল যখন তার কাছে যায় তখন সে বলে, প্লিজ আমাকে বাঁচাও। এরপর নরম্যান অভয়কে বিছানায় শুইয়ে দেয়। এরপর নরম্যান অভয়ের মা অ্যানাকে প্রশ্ন করে, আপনাদের বংশে কেউ কি জিন পালতো? মানে অভয়ের শরীরে যে শয়তানটা আছে সেটা মূলত একটা জিন ছিল, আর প্রত্যেকটা জিনের একটা করে মনিব দরকার হয়। অন্যদিকে অভয় বারবার তার বাবার নাম নিচ্ছিল। ফলে নরম্যান জামিলকে তার সেই স্পেশাল গাছটির ছবি পাঠিয়ে দেয়। মানে ছেলেমেয়ের থেকে তো তার কাছে গাছ ইম্পর্টেন্ট। এই কারণে নরম্যান জামিলকে গাছের ছবি পাঠিয়ে দেয়, যাতে জামিল গাছটি স্বচক্ষে দেখার জন্য দ্রুত ফিরে আসে। আর তখনই অভয়ের মধ্যকার শয়তানটি আবারও জেগে ওঠে। সে অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। সে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করার পর অনেক দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইকবাল তার বাবাকে বলে সে অভয়ের ভিতরে থাকা শয়তানটি নিজের ভিতরে নিয়ে অভয়কে বাঁচাতে চায়, মানে তার মা যেমনটা করেছিল। তাই সে তার বাবাকে অনুরোধ করে যেন সে তার ভিতরকার পাওয়ার আবারও ফিরিয়ে দেয়। আর আমরা বুঝতে পারি ইকবালের বাবাও ইকবালের ক্ষমতা ফেরত আনার সামর্থ্য রাখে, কিন্তু ইকবালের বাবা তাতে রাজি হয় না, কারণ সে তার ছেলের কোনো ক্ষতি হতে দিবে না। এরপর তারা ইকবালের ছোট বোন ইয়াহিয়াকে খুঁজতে বাহিরে আসে, যাকে নরম্যান বাহিরে বসিয়ে রেখেছিল। তারা যখন ইয়াহিয়াকে দেখে তখন ইয়াহিয়া একদিকে আঙুল দিয়ে ইশারা করছিল। তারা যখন ওইদিকে তাকায় তখন সেখানে অভয়কে দেখতে পায়, আর অভয় লাফ দিয়ে ইকবালের উপর আক্রমণ করে দেয়। আর তখনই সেখানে নরম্যান চলে আসে এবং ছুরিটি নরম্যানের বুকে ঢুকে যায়। নরম্যান যখন বুঝতে পারে সে অনেক বেশি আহত এবং সে অভয়কে আটকাতে পারবে না, তখন সে ইকবালের ভেতরকার শক্তি আবার আনসিল করে দেয়। মানে সে তার গুরুর কাছ থেকে ইকবালের শক্তিটি আনসিল করার সিস্টেম শিখে রেখেছিল, যাতে বিপদের সময় তার শক্তি কাজে লাগানো যায়। আর শক্তি ফিরে পাওয়ার পর ইকবাল করে কি সে শয়তানটি নিজের মধ্যে নিয়ে নেয়, আর ইকবাল পুরোপুরি ওই শয়তানের কন্ট্রোলে চলে যায়। এরপর সে গ্রিন হাউসের একটা টপের মাটি খুঁড়তে শুরু করে, যেখান থেকে একটা মাথার খুলি সহ অনেকগুলো হাড়গোড় বের হয়। এরপর সে রুমের ওই দেওয়ালটি খুঁড়তে শুরু করে যেখান থেকে রক্ত বের হচ্ছিল। ইকবাল ওই দেওয়াল থেকে কিছু একটা বের করে যেটা কাপড় দ্বারা মোড়ানো ছিল। অন্যদিকে আমরা দেখি যে জামিল ফিরে এসেছে, আর নরম্যান একটু সুস্থ হওয়ার পর সে ইকবালের ভেতর থেকে ওই শয়তানটি বের করার চেষ্টা করতে থাকে। আর আমরা ইকবালকে একটা অন্য জগতে দেখতে পাই, যেখানে ইকবালের সামনে তার মা চলে আসে, কিন্তু ইকবাল বুঝে ফেলে এটা তার মা নয় বরং ওই শয়তানটা। তাই সে দোয়া পড়তে শুরু করে এবং সে শয়তানটা সেখান থেকে চলে যায়, আর সে বাস্তব দুনিয়ায় সুস্থ হয়ে ওঠে। আর ততক্ষণে জামিলও তার ফ্ল্যাটে ফিরে আসে। সে এসে দেখে একটা টপের মাটি খোঁড়া এবং সেখান থেকে কারো কঙ্কাল বের হয়েছে। সে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তখনই কিছু একটা তাকে টেনে সে ঘরের মধ্যে নিয়ে যায়, যেখানে আগে থেকেই সবাই ছিল। কিন্তু জামিল জানতো না যে এখানে আগে থেকেই সবাই রয়েছে। এরপর অ্যানা ওই কাপড়ে মোড়ানো জিনিসটা খোলে, যেখানে একটা নবজাত বাচ্চার লাশ ছিল। আর এরপর সিনেমার মূল টুইস্টই আমাদের সামনে আসে যে এসব কেন হচ্ছে, ওই আত্মাটি কার বা কোথা
কোথা থেকে এসেছে। আসলে জামিল খুবই খুবই খারাপ একটা মানুষ। তোমাদের কি মনে আছে অভয়ের বোন ফারা গায়েব ছিল? আসলে ফারার গায়েব হওয়ার পেছনে তার বাবা জামিলেরই হাত ছিল।